আমাদের লাস্ট ক্লাস এটা খেয়াল করবেন। দেখেন এখানে বলছে পরিপূরক তহবিল, অর্থাৎ এটা একটা নতুন পার্ট। বলছে পরিপূরক তহবিল আমাদের সূত্র পরিচিতি আছে, সেই সূত্রের অংশে দেখেন আমাদের কিভাবে বলছে। এখানে বলা আছে দুইটা অংশ। দেখেন এস এফ একটা সিঙ্কিং ফান্ড। এই সিঙ্কিং ফান্ড দুই ভাবে আসছে। একটা হচ্ছে বার্ষিক কিস্তি বছরের শেষে প্রদান করা হয়, আর একটা হচ্ছে বার্ষিক কিস্তি বছরের শুরুতে প্রদান করা হয়। সিঙ্কিং ফান্ড এস এফ, দেখেন এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের মতো অনেকটা, কিন্তু কিছু কিছু কথা বলা থাকলে আপনাকে এফভি অ্যানুইটির পরিবর্তে এস এফ ব্যবহার করে করতে হবে। দেখেন এখানে বলছে এস এফ সমান এ বাই আর 1 + r⁻⁻1। আপনারা এই সূত্রটাকে এফভি অ্যানুইটির সূত্র দেখছিলেন। ঠিক একইভাবে দেখেন আরেকটা আছে এস এফ সমান এ বাই আর 1 + r⁻⁻1 1 + r। পরবর্তীতে এস এফ সমান a/r/m 1 + r/m পাওয়ার m × n - 1। আরো একটা সত্য আছে দেখেন বছরের শুরুর অংশে, সেম সূত্র। তাহলে দেখেন আমাদের এই যে চারটা সূত্র, এই চারটা সূত্র আমরা গতদিন যদি কেউ ক্লাস করে থাকি তাহলেও সেখানে দেখছিলাম এফভি অ্যানুইটি, কিন্তু এখানে সেই এফভি অ্যানুইটির পরিবর্তে লেখা আছে এস এফ সিঙ্কিং ফান্ড। এখন প্রথম সত্য হচ্ছে এস এফ কেন আসবে আর এফভি অ্যানুইটি কেন আসবে। মনে রাখবেন, যদি কখনো কোনো নির্দিষ্ট উদ্দেশ্য আপনার কাছে থাকে তাহলে সেটাকে আপনি এফভি অ্যানুইটি না বলে এস এফ ব্যবহার করবেন। ধরে নেওয়া হচ্ছে আপনি আজ থেকে একটি ডিপিএস অ্যাকাউন্টে টাকা জমা করছেন, সেটা আপনাকে বলা হচ্ছে 10 বছর বা 15 বছর পর আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন। কিন্তু এই যে টাকাটা, এটা আপনার বলা নেই যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য। ধরেন আপনাকে এভাবে যদি বলা হতো যে আপনি ওই সময় একটা জমি ক্রয় করবেন, একটা বাইক ক্রয় করবেন, একটা গাড়ি কিনবেন, তাহলে আপনার সেটা উদ্দেশ্যটা নির্দিষ্ট থাকতো। কিন্তু যদি উদ্দেশ্যটা নির্দিষ্ট না হয় তাহলে মনে রাখবো সেটা আমাদের ভবিষ্যৎ মূল্য। আর যদি উদ্দেশ্য নির্দিষ্ট হয় তাহলে সেটা ভবিষ্যৎ মূল্য ঠিকই, কিন্তু সেটা সিঙ্কিং ফান্ড অর্থাৎ পরিপূরক তহবিল। কোনো একটা উদ্দেশ্যে আমরা তহবিলটা গঠন করছি। প্রথম সত্য ছিল এটা আমাদের এই অংশের যে সূত্রগত অংশে। পরবর্তী অংশ যেটা আছে সেটা দেখবেন। দেখেন আমাদের কাছে একটা অঙ্ক আছে। এই অঙ্কটা কিভাবে বলছে। প্রথমে বলা আছে 15 বছর পর একটি মেশিন অপসারণ করে একই ধরনের আরেকটি মেশিন পুনঃস্থাপনের জন্য একটি কোম্পানির লাভ হতে প্রতি বছর সমপরিমাণ টাকা পৃথক করে রাখে। মেশিনের বর্তমান ক্রয় মূল্য 90,000 টাকা এবং মেশিনটি পুনঃস্থাপনের সময় এর মূল্য বর্তমান মূল্যের 20% বৃদ্ধি পাবে। যদি ওই টাকার উপর 5% হারে চক্রবৃদ্ধি সুদে জমা হয় তবে ওই টাকার বার্ষিক কিস্তি, দেখেন ওই যে টাকা আছে তার পরিমাণ নির্ণয় করো। তাহলে বার্ষিক কিস্তি বলা আছে আপনার কাছে, বার্ষিক কিস্তিটা নির্ণয় করতে হবে। এখন বলছে কেমন, আপনার কাছে 90,000 টাকার একটা সম্পদ ছিল এই মুহূর্তে, আপনি সেখানে পুনঃস্থাপন করবেন আবারও 15 বছর পর। তাহলে পুনঃস্থাপন করার সময় বলা হচ্ছে ওই 90,000 টাকার উপরে 20% তার মূল্য বৃদ্ধি পাবে। তাহলে 90,000 প্লাস 90,000 ইন্টু 20% যে অংশটা, এটা হচ্ছে আপনার বৃদ্ধিকৃত মূল্য। পরবর্তীতে বলছিল এই যে 90,000 প্লাস সামথিং যে টাকাটা, সে টাকাটার সাথে আপনার 5% সুদ ধার্য করতে হবে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। এটা ক্যালকুলেশন করে 15 বছরের জন্য আপনাকে বর্তমান থেকে কত টাকা করে জমা রাখতে হবে সেটা আপনাকে বের করতে বলছে। দেখেন আপনার উদ্দেশ্যটা নির্দিষ্ট ছিল। এখন আমাদের কাছে, আমরা জানি, দেখেন আমাদের কাছে দিয়ে সূত্রটা লিখবো আমরা ও সাইটে। এবং এখানে দেখেন আমাদের কাছে কি কি মান দেওয়া আছে। আমাদের কাছে দেওয়া আছে এখানে এন সমান 15, এস এফ সমান 90,000 প্লাস 90,000 ইন্টু 20%, 1,08,000 টাকা, আর সমান 5% 0.05, এ সমান হট। এতটুক তথ্য নিয়ে আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা আছে। আর এস এফ লিখছি আমরা, আমাদের উদ্দেশ্যটা নির্দিষ্ট ছিল তাই। তাহলে আমরা জানি এখানে দেখেন বছরের শুরু শেষ কোনো কিছু উল্লেখ কি আছে, মনে হয় নাই। যদি না থাকে তাহলে আমরা
শেষ ধরে অঙ্ক করব। তাহলে সূত্র আছে এস এফ সমান এ বাই আর 1 + r⁻n - 1। ক্যালকুলেশনটা দেখেন কিভাবে আসছে। এস এফ এর মান আছে 1,08,000, এর মান নাই, আর এর মান আছে 0.05, 1 + 0.005, এন এর মান আছে 15 - 1। পরবর্তী অংশে দেখেন 1,08,000 তো আমার কাছে আছে, 0.005 ভাগ সম্পর্কে ছিল, অপর পাশে আমরা গুণ করছি। আর এই অংশে দেখেন টোটালটা ক্যালকুলেশন করে এর সাথে গুণ সম্পর্কে আছে 1.0789। আমরা চেঞ্জ করে নিয়েছি দুই পাশ। তাহলে দেখেন আমাদের আছে এর সাথে গুণ সম্পর্কে আছে 1.0789 ইন্টু 5,400, এই অংশটা ক্যালকুলেশন করলে, তাহলে ভাগ করলে দেখেন আমাদের কাছে আসছে এ সমান 5,005 টাকা। তাহলে এটা আমাদের প্রত্যেক বছর জমা করতে হবে, সেটা আমাদের এখানে দেওয়া আছে। কারোর প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন আছে কারোর? না না ভাইয়া, বুঝতে পারছি। পরবর্তীতে যাচ্ছি তাহলে। না, বুঝছি। আচ্ছা, দেখেন পরবর্তী অংশে আমাদের কিভাবে বলা আছে। এখানে বলছে এক- একটি মেশিনের মূল্য হবে এখানে। এখানে দেখেন শুধুমাত্র একটি মূল্য আছে, ওখানে একটু কারেকশন হবে, একটি মেশিনের মূল্য। বলছে একটি মেশিনের মূল্য 90,000 টাকা। মেশিনটি অকেজো হওয়ার পর যন্ত্রাংশের মূল্য হিসেবে 5,000 টাকা পাওয়া যায়। তাহলে একটি মেশিন ছিল 90,000 টাকা মূল্যের, সেটা বলছে যে অকেজো হওয়ার পর যন্ত্রাংশের মূল্য হিসেবে 5,000 টাকা পাওয়া যাবে। বলছে একটি নতুন মেশিন ক্রয়ের জন্য মুনাফা হতে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে প্রতি বছর শেষে 5,960 টাকা হিসাবে জমা করে একটি তহবিল গঠন করা হলে মেশিনটির আয়ুষ্কাল কত? তাহলে এখানে আপনাকে বলছে মেশিনটির আয়ুষ্কাল। তাহলে আয়ুষ্কাল যদি হয়, এখানে আপনাকে এন এর মান বের করতে বলছে। এন হ্যাঁ, এর মান বের করতে হবে। এন এর মান বের করতে বলছে। দেখেন তো, এখানেও আপনার কাছে উদ্দেশ্যটা নির্দিষ্ট আছে। একটি মেশিন যন্ত্রাংশের মূল্য 5,000 টাকা পাচ্ছিল। দেখেন মনে রাখবেন, এখানে অধিকাংশ ক্ষেত্রে এই সূত্রটা আসে তহবিল উল্লেখ থাকলে। মনে রাখবেন তহবিল, যন্ত্রপাতি পুনঃস্থাপন এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্য, এই তিনটা কথা মনে রাখলে হচ্ছে আপনার এসএফ আসবে। তাহলে এখানে দেখেন আপনার কাছে কি কি দেওয়া আছে। আপনার কাছে মান দেওয়া আছে এসএফ সমান 90,000 - 5,000, 85,000, এ সমান 5,960, আর সমান 0.10, এন সমান হট। এই যে এসে 5,000 টাকা বাদ গিয়েছে কেন, কেউ বলতে পারবেন? কেন দিছে? আচ্ছা, কেউ কি বলতে পারবেন অবসরের আপনারা কারণ। যারা এখানে করছেন এই মুহূর্তে? দেখেন এখানে বিষয়টা এমন ছিল, আপনার ধরে নিন একটা মোবাইল ফোন আছে 20,000 টাকার। এই 20,000 টাকার মোবাইল ফোনটি আপনি ব্যবহার করছেন। 20,000 টাকা মোবাইল ফোনটি যখন আপনি ব্যবহার করছেন, এটা একটা নির্দিষ্ট সময় পর নষ্ট হয়ে যাবে। ধরে নেন 2 বছর পর আপনি এটা বিক্রি করে দিলেন 1,000 টাকায়। তাহলে 1,000 টাকা যদি বিক্রি করেন, আপনি আবারও ধরে নিচ্ছেন এই 20,000 টাকা দিয়েই আপনি একটি মোবাইল ফোন কিনবেন। তাহলে দেখেন তো আপনার নতুন করে কত টাকা প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে? 19,000 টাকা। কারণ আপনি এই যে 1,000 টাকা বিক্রি করছিলেন, এই 1,000 টাকা তো আপনার কাছে এই মুহূর্তে আছে। তাহলে 20,000 টাকা যদি প্রয়োজন হয় আপনার কাছে কাছে এখন, তাহলে আপনার দেখেন 1,000 টাকা কম প্রয়োজন হচ্ছে। ঠিক তাই এখন কি বলছে, 90,000 টাকা একটি মেশিনের মূল্য, যখন আপনি সেটা নষ্ট হয়ে যাচ্ছে বিক্রি করে দিচ্ছেন 5,000 টাকা পাচ্ছেন। তাহলে আবার যদি আপনি এই টাকা দিয়েই একটি মেশিন কিনতে চান, তাহলে দেখেন নতুন করে আপনার কাছে প্রয়োজন 85,000 টাকা। বুঝছেন? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এর মান তো দেওয়া আছে আমাদের 5,960, আর এর মান দেওয়া আছে 0.10, এন এর মান হট। আমরা যদি পরবর্তীতে ক্যালকুলেশন করতে চাই, আমাদের কাছে দেখেন ক্যালকুলেশন সূত্র কি হচ্ছে তাহলে আমাদের। এস এফ সমান এ বাই আর 1 + r⁻n - 1।
আমাদের কাছে দেখেন মান আছে 8,000, 85,000, 5,960, 0.10, 1 + 0.10 to the power n - 1। ক্যালকুলেশন করলে দেখেন আমাদের কাছে এই অংশটা আসছে। কিন্তু এখানে এন এর মান বের করতে বলছে। আমরা জানি এন এর মান বের করতে গেলে লগ ব্যবহার করতে হয়। তাহলে দেখেন এই ক্যালকুলেশনটা যে পর্যন্ত আসছে, এই ওয়ানটা এপাশ থেকে এপাশে নিয়ে আসছে। তাহলে আমাদের টোটালটা চেঞ্জ করে দিয়েছিলাম, অর্থাৎ 1.10 to the power n সমান 2.42674497। এটাকে ক্যালকুলেশন করলে দেখেন লাস্ট আসছে এটা। এখন দেখেন এটা হয়েছে উভয় পক্ষে লগ ব্যবহার করছি আমরা। আর লগ ব্যবহার করতে হয় এই কারণে দুইটা অংশে দেখেন পাওয়ার আছে, সরি একটা অংশে পাওয়ার আছে এন, আর পাওয়ারটা সামনে আসে শুধুমাত্র লগের ক্ষেত্রে। এই কারণে আমরা উভয় পক্ষে লগ ব্যবহার করি। লগ ব্যবহার করলে এন লগ 1.10 সমান লগ 2.4261744497। এন বাদ দিয়ে লগের অংশটা দেখেন ভাগ করে দিয়েছি অপর পাশে নিয়ে, ক্যালকুলেশন আসছে 9.299। তাহলে আমরা দেখেন অ্যান্সারটা লিখছি ওয়ার এন সমান 9.30 ইয়ার্স, অর্থাৎ এটা কিন্তু আমাদের বছর। আমি আগেও আপনাদেরকে বুঝিয়েছি যে এন এবং সরি, হ্যাঁ, আর এবং এন এই দুইটা অংশ কখনোই পরিবর্তন করতে হয় না, আপনার যা আসে সেটাই রাখতে হয়। কারণ এটা এই যে 9.30 বলতে এটা কিন্তু 9 বছর না, এটা 9 বছর প্রায় 4 মাস 4.5 মাসের মতো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, বুঝছি। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। গতদিন বেশ কিছু বাসার কাজ আপনাদেরকে বলে গেছিলাম, করেছেন আপনারা কেউ? না। না, সুন্দর কথা। আচ্ছা, সব থেকে সহজ প্রশ্নের উত্তর কিন্তু না। হ্যাঁ বললে আবার বিপদ, কারণ হ্যাঁ বললে আপনাকে আবার জবাবদিহি করতে হবে। আচ্ছা, দেখেন, বলছে একটি ট্রাকের মূল্য 1,10,000 টাকা, আয়ুষ্কাল 15 বছর, ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকা। তবে প্রতি বছর লাভের অংশ থেকে কত টাকা 10% সুদে কোনো তহবিলে জমা দিলে ট্রাকটি পুনঃস্থাপন করা যাবে? দেখেন এই যে অংশটা বলছে পুনঃস্থাপন করা যাবে, তাহলে আপনার কাছে উদ্দেশ্য নির্দিষ্ট। 1,10,000 টাকা দাম ছিল, 15 বছর ব্যবহার করতে পারবেন, ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকা, তাহলে 2,000 টাকা 1,10,000 থেকে বাদ যাচ্ছে, তাহলে 1,08,000 টাকা। 10% সুদ, এন এর মান দেওয়া আছে। বলছে কত টাকা করে জমা করতে হবে প্রতি বছর, অর্থাৎ এন বের করতে বলছে। দেখেন আমাদের কাছে যে মান দেয়া ছিল, এস এফ সমান দেয়া আছে 1,10,000 - 2,000, 1,08,000। এখানে তো তাহলে এবার করতে হবে, হ্যাঁ, মানে কিস্তি কত দিবে তাই? হ্যাঁ, কিস্তি এর এই মান যে বের করতে আপনার হবে। এর মান এই যে এখানে কি বলছে, প্রতি বছর লাভের অংশ থেকে কত টাকা জমা রাখতে হবে। তার মানে কি প্রতি বছর জমা রাখতে হবে কত টাকা সেটা বলছে না, হুম। তার মানে কিস্তি। হ্যাঁ, তাহলে দেখেন এস এফ দেওয়া আছে, আর দেওয়া আছে, এন দেওয়া আছে, এ বের করতে হবে। আমরা সূত্র দেখে আসি। এস এফ সমান A/R 1 + R⁻n - 1। মান বসাইলাম, ক্যালকুলেশন দেখেন কত আসছে। এ সমান 3,399.16 টাকা। তাহলে এটা আপনার অ্যান্সার ছিল। আপনি চেষ্টা করবেন এই যে আমি অ্যান্সার গুলো লিখে রাখছি এভাবে, এভাবে না লিখে সব সময় এখানে যেটা চাইছে এক লাইনে আপনি সেই কথাটা সুন্দরভাবে লিখে দেওয়ার জন্য, অর্থাৎ অ্যান্সারটা ভালো দেখা যাবে, সেটা উপস্থাপনটা ভালো হয়। আচ্ছা, প্রশ্ন আছে কারোর এখানে? না। পরবর্তীতে যাচ্ছি। দেখেন এই যে এক্সারসাইজ এইস, এটা হচ্ছে আপনাদের এই যে পার্টটা আমি এখন করাইলাম, এই পার্টের বেশ কিছু প্রশ্ন আপনার এখানে দেওয়া আছে। এগুলো চেষ্টা করেন আপনারা একটু নিজেরা করার, তাতে আপনাদের উপকার হবে। আচ্ছা, এটা ভাই, একটা আজকে কি স্ক্রিনশট। অধ্যায়টা শেষ করতেছেন? আজকে অধ্যায় শেষ, আর করাবো না এই অধ্যায়।
আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা দেখবেন সুন্দর করে ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া আছে আমার, আপনারা সেটা দেখতে পারেন। আর না হলে আমাকে নক করলে আমি আপনাদের লিংক দিয়ে দেব, পেয়ে যাবেন। সব অধ্যায়ের নাকি যেগুলো করাইছেন শুধু? যেগুলো করাইছি, সব অধ্যায় তো নাই, যে কয়টা অধ্যায় আছে, বেশ কয়েকটা অধ্যায় আছে, প্রায় 6-7টা আছে। অর্থাৎ যারা, কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিকটা ওই যে সম্ভবত আমি দ্বিঘাত করাই নাই। সমীকরণ। হ্যাঁ, আমি যেটা করাই নাই সেটা নাই এখানে রেকর্ডিং। আচ্ছা, আমি বলছি যে কয়টা আছে, একটু আমরা শেষ করি এখানে, এর পরবর্তীতে বলছি। তাহলে দেখেন, আমাদের এই পর্যন্ত ছিল। আর এরপরে আরেকটা পার্ট আছে, দেখেন, আরো একটা এইচডব্লিউ পার্ট আছে। এই এইচডব্লিউ পার্টটা আপনার এই যে টোটাল অঙ্ক, অর্থাৎ আমরা এই যে মোর প্র্যাকটিস ইওর সেলফ দেওয়া আছে, এটা হচ্ছে এই অধ্যায়ের টোটাল পার্ট। অর্থাৎ এই যে অধ্যায়টা, টোটাল যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে আপনার সম অর্থাৎ সামগ্রিক অংশের একটা অঙ্ক দেয়া আছে এখানে। এখানে দেখেন কয়টা অঙ্ক আছে মোট, আপনার কাছে এখানে অঙ্ক আছে, মোট অঙ্ক আছে সম্ভবত 10টা, 7টা বা 10টা অঙ্ক আছে, 8টা আছে, এই যে 9টা, হ্যাঁ 9টা অঙ্ক আছে। এইখানের এই যে 9টা অঙ্ক আছে, এই 9টা অঙ্ক আপনার সামগ্রিক অঙ্ক, অর্থাৎ এই অধ্যায়ের। এটা চেষ্টা করবেন, এটা যদি পারেন দেখবেন আপনি এই অধ্যায়টাই পারেন। ঠিক আছে, ভালোভাবে এটা চেষ্টা করেন। আগামী কি ক্লাসে অ্যান্সারটা যদি যদি আপনাদের দিতেন এই ভালো, নয়, হ্যাঁ, সাথে অ্যান্সারটাও দিয়ে দিতেন। সাথে অ্যান্সারটা দিয়ে দেবো। একটু একটু মিলাই কষ্ট, দেখতাম হয়েছে কিনা একটু অ্যান্সার। কষ্ট করেন। অ্যান্সার কোনোটাই দেওয়া নেই, এইচডব্লিউ পার্টে অ্যান্সার কোনোটাই দেওয়া নেই। আপনারা চেষ্টা করেন, কারণ এখানে মানগুলো আপনার সমস্যা হতে পারে, যদি কখনো কোনো মানের সমস্যা হয় আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাকে আপনার মানটা বলে দেব, আপনি ক্যালকুলেশন আপনি করবেন। ঠিক আছে, কোনো প্রশ্ন কি আছে আপনাদের? না ভাইয়া, নেক্সটে কোন আচ্ছা, ক্লাসটা শুরু করবেন, কোন চ্যাপ্টার? এরপরে একটা আমরা অধ্যায় শুরু করব। আপনাদের তো বলা হয়েছিল যে কোন অধ্যায় করানোর কথা হবে, আপনারা তো এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। আছে কি আপনাদের কোনো পরামর্শ এই অধ্যায় করাতে হবে? ভাইয়া, বলেন। আপনি করাইছিলেন পারমুটেশন কম্বিনেশন, তারপরে হ্যাঁ, হচ্ছে ক্যালকুলাস, ক্যালকুলাস। তারপরে লিনিয়ার ইকুয়েশন, ওইটাও মনে হয় করাইছিলেন। না, লিনিয়ার ইকুয়েশন মাহফুজ স্যার করাইছিল। ওই যে স্যার কয়দিন হজে গেছিল, আচ্ছা, তারপর হ্যাঁ আপনি হ্যাঁ, আমিও করাইছিলাম কয়েকদিন, হ্যাঁ, পরবর্তীতে। তারপর আমি এই কয়টাই ও পাইছি আচ্ছা, আপনার আপনি এসে। কয়টা পাইছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। সমস্যা নেই, আমি আগামী দিন আপনাদের নতুন অধ্যায় শুরু করব। আপনাদের মিলন স্যার আছে আপনাদের সাথে কথা বলার জন্য, একটু কথা বলবেন, সে মত বিনিময় করবে আপনাদের সাথে, ঠিক আছে? আচ্ছা, মিলন, শুরু সবাই করেন। কেমন আছেন? জি জি ভাইয়া, ভাইয়া, ভালো ভালো আছি। আছি। এই তো আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে। দীর্ঘদিন পরে, জি ভাইয়া। গতদিন আমি একটু ব্যস্ততার কারণে ক্লাসে জয়েন করতে পারিনি, লাইভ ক্লাস ছিল এর জন্য। যাই হোক, আপনাদের সবার এলাকার কি অবস্থা এখন, আপাতত কোন অবস্থায় আছেন? এই তো ভাইয়া আছি মোটামুটি, প্রতিদিনই প্রায় মোটামুটি আতঙ্কে একটু থাকতে তো হয়। আচ্ছা, রাকিব ভাই কোথায় আছেন, খুলনাতে নাকি এলাকায়? ভাই খুলনায় আছি মোটামুটি। বাড়ি যান নাই? হ্যাঁ, গেছিলাম না। ও, আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেকদিন আমরা ক্লাসের বাইরে ছিলাম, আমি গ্রুপে একটা নোটিশ দিয়েছি, ওটা সবাই দেখে নেবেন। তো কথা একটাই যে অনেকদিন আমরা ক্লাসের বাইরে ছিলাম, ক্লাস মিস হয়ে গেছে, অনেকগুলো ক্লাস হয় নাই, কিন্তু সময় তো আর থেমে নেই, সময় কিন্তু তার গতিতে চলতেছে, এবং পরীক্ষাও অতি সন্নিকটে, খুব একটা সময় নেবে না। এ নিয়েও এমনিতেই বারবার পিছিয়ে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু আপনারা মাথায় রাখবেন যে ফর্ম পূরণ কিন্তু বন্ধ হয় নাই, যদিও আরো একবার নোটিশ আপনাদেরকে দিবে, আরো একবার আশা করি। তো কিসের পড়াশোনা ভাইয়া? কিন্তু বন্ধ করা যাবে না। যে 3 মাস সময় পাবেন, এই 3টা মাস ভালো করে পড়তে হবে, অফলাইন তা এবং এখনো কি অনলাইন 3 মাস দুটো। পাবো? আমরা অ্যাকচুয়াল বলতে পারতেছি না, তবে আপাতত ধরি যে 3 মাস, যদিও ধরি 3 মাস, এই 3 মাস আপনি পড়েন, ভালো করে পড়েন।
আগামী 17 তারিখ থেকে মেবি অফলাইনে ফাইনাল প্রোগ্রাম শুরু হচ্ছে। অনলাইন এবং অফলাইন দুটো জায়গাতেই আমরা একসাথে ফাইনাল প্রোগ্রাম শুরু করতেছি। তো এই ফাইনাল প্রোগ্রামের সকল ডকুমেন্টস আপনারা এক্সাম গ্রুপে পাবেন। যারা এক্সাম গ্রুপে নাই তারা আমাকে নক দেবেন। এটা শুধুমাত্র নিয়মিত যারা ক্লাস করে তাদেরকে আমি ডকুমেন্টস গুলো দিব। বুঝতে পারছেন? জি অবশ্যই। আচ্ছা, ভাইয়া। আর একটা কথা, যে ক্লাসগুলো মিস হয়ে গেছে অবশ্যই এটা আমাদের ইচ্ছাকৃত নয়। আসলে একটা বৈরী সমস্যার কারণে এটা হয়েছে, আপনারা সবাই জানেন। তো এক্ষেত্রে আমরা এই ব্যাকআপটা কিভাবে আপনাদেরকে দিব, আমরা অবশ্যই আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসতেছি। যে ক্লাসগুলো মিস হয়েছে এই ক্লাসের ব্যাকআপ বা এক্সট্রা ক্লাস, রানিং ক্লাসের পাশাপাশি খুব শীঘ্রই আপনাদেরকে একটা রুটিন দেওয়া হবে, যাতে আপনাদের যে গ্যাপটা হয়েছে সেটা সম্পূর্ণ ফিল আপ হয়ে যায়। এ নিয়ে আপনাকেও চিন্তা করবেন না এবং হতাশ হবেন না। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে একটা রুটিন দিব। আর আমাদের অনলাইন কার্যক্রম নিয়ে আপনাদের কারো কোনো পরামর্শ বা অভিযোগ আছে যে জিনিসটা চেঞ্জ করা দরকার, করলে ভালো হয়? বলেন। ভাইয়া বিজনেস কমিউনিকেশন কি ফাইনাল প্রোগ্রামে শুরু করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিজনেস কমিউনিকেশন ক্লাস ফাইনাল প্রোগ্রামে শুরু হবে। আশা করা যায় এ নিয়ে আমরা আলোচনা করতেছি, অবশ্যই ক্লাস পাবেন। জি ভাইয়া, ওইটা আমি একটু পড়ে দেখছিলাম, অনেক কঠিন, মানে ম্যাথে যেরকম গুরুত্ব দেওয়া হয় ওইটা যদি একটু দেওয়া হতো, কারণ এই তো ফার্স্ট আমাদের ইংলিশের থিওরি তো এই প্রথম, এর আগে তো আমরা করি নাই আগে পরে। আচ্ছা, আশা করা যায় এই মাসের শেষের দিকে আপনাদের রুটিনে কমিউনিকেশন ক্লাস অ্যাড হয়ে যাবে। আহ আপনারা জানেন কিনা জানি না, এই ক্লাসটি কিন্তু আমাদের আমাদের অফলাইনেও এখনো শুরু হয়নি। মানে আমরা যতটা কঠিন ভাবে অতটা না, শেষ 2 মাস কিন্তু অফলাইনে ক্লাস ভাইয়া শুরু এটা হয়। তো অফলাইনে তো আগে করানো হয়েছিল, তখন ছিলাম, তখন ওই যে বিধান দাদা করাইতো সপ্তাহে একদিন। ওইটা হচ্ছে একদিন করে দেয়া হয়েছিল সবার রিকোয়েস্টের জন্য, কিন্তু অনলাইনে 2 মাস আপনাদের টানা ক্লাস হবে, সপ্তাহে 2টা করে এক্সট্রা পাবেন। কোনো চিন্তা নাই, বিষয়টা অবশ্যই আমাদের মাথায় আছে। আপনাদের জন্য বেটার কি সার্ভিস দেওয়া যায় সবসময় আমরা পরিকল্পনা করি, আপনাদের নিয়েই ভাবি যে কি করলে আপনাদের একটু ভালো হবে। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আশা করি সমাধান পাবেন। সবাই কথা বলেন। ধন্যবাদ ভাইয়া। আমি আমি কিন্তু সব দিন আসি না, সব দিন আপনাদের এত সময় নিই না। অভিযোগ, পরামর্শ, মতামত সবকিছু শেয়ার করেন যে এটা আপডেট করা দরকার ভাই, আমাদের সমস্যা হচ্ছে। ভাইয়া, বলেন। আমাদের পরীক্ষার আর কতদিন সময় আছে? এখন এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, দেশের সার্বিক পরিস্থিতি, তারপরে এই যে অনেকদিন ক্লাস গ্যাপ হয়ে গেছে, তারপরে এ নিয়ে কোনো আপডেট দিচ্ছে না আপাতত কি হবে। তবে আমরা কিন্তু এই যে টাইমের অপেক্ষায় থাকবো না, পড়াটা কন্টিনিউ করতে হবে। 2 মাস, 2.5 মাস অথবা 3 মাস। বুঝতে পারছেন? হ্যাঁ। এই হচ্ছে বিষয়। আর কেউ কিছু? ভাইয়া মোটামুটি ফাইনাল প্রোগ্রামে আমাদের এই যে প্রত্যেকটা ম্যাথ সাবজেক্ট কি আর একবার শেষ করা সম্ভব? মানে আমি এই যে অবশ্যই। কিছু কারণে ফাইনাল প্রোগ্রামে অফলাইন, যখন মোটামুটি আমার পড়াশোনায় অনেক গ্যাপ আছে, এই জন্য জিজ্ঞাসা করছি। ফাইনাল প্রোগ্রামের ডকুমেন্টস যখন দেয়া হবে তখন হ্যাঁ। দেখলে বুঝতে পারবেন ওখানে সবকিছু শর্ট করে দেয়া আছে। সুব্রত দাদা আপনাদের ক্লাসের মধ্যেই ফাইনাল প্রোগ্রাম সম্পর্কে অবশ্যই ধারণা দিবেন, আমি দাদাকে বলে দিব। আগামী ক্লাসে এই বিষয়ে আপনারা একটা বেসিক ধারণা পাবেন, মূলত যে ফাইনাল প্রোগ্রামে আপনারা কি কি পাবেন বা এখানে কি উপকার আপনাদের আছে। এই নিয়ে আপনাদেরকে দাদা অবশ্যই আগামী ক্লাসে 5 মিনিট সময় দেবেন, আমি দাদাকে অনুরোধ করতেছি যে মূলত এখানে কি কি হতে পারে। যাই হোক, আমি খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে, আগামী 17 তারিখের আগেই আপনাদের ডকুমেন্টস গুলো দিয়ে দিব। ওখান থেকে সবাই সংগ্রহ করে নেবেন। আর আপনারা অপেক্ষা করছেন, আমাদের সাথে ছিলেন, আশা করি আগামীতেও থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সে অবশ্যই আমাদের সামনে নিয়ে আসবেন। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। সবাই সাবধানে থাকবেন, পরিবারের সাথে থাকবেন। দাদা কি ক্লাস শেষ আজকে? হ্যাঁ হ্যাঁ, আজকের মতো শেষ। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই আরো একটি নোটিশ পাবেন। আর
সর্বোপরি মেসেঞ্জারে একটু আপডেট থাকবেন, আমরা কিন্তু ওখানে অনেক তথ্য দিয়ে থাকি। বুঝতে পারছেন? সবাইকে ধন্যবাদ। সমস্যা নেই, আমি আগামী ক্লাসে আপনাদের সকল ফাইনাল প্রোগ্রামের ডকুমেন্ট বা সবকিছু নিয়ে কথা বলবো, অসুবিধা নেই। আমাদের শনিবার থেকে শুরু হচ্ছে, তো শনিবার থেকেই নাকি? জি জি, আমি ওর আচ্ছা আগেই ডকুমেন্টস দিয়ে দিব, আপনি একটা ধারণা দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সহযোগিতা করার জন্য ধন্যবাদ।